তাহলে আপনারা সেই প্রশ্নগুলো করেন। এখন আমরা সুমন কি বলল যে 12 ধারা 13 ধারার মধ্যে সম্পর্ক বা পার্থক্য। দেখেন 12 ধারাতে কি বলতেছে, 12 ধারাতে বলতেছে সম্মিলিত দণ্ড। সম্মিলিত দণ্ড, এখন এই সম্মিলিত দণ্ড বলতে যে আপনার কার্যটা সম্পাদন করবে, প্ররোচনা অনুযায়ী যে কার্যটা সম্পন্ন করবে এবং যে প্ররোচনা দিবে। এখন একটা কাজের জন্য প্ররোচনা দিল, এখন ওই কাজের সম্ভাব্য ফলাফল যদি যে প্ররোচনা দিয়েছে তার যদি জানা থাকে তাহলে সেটা কি হবে, সম্মিলিতভাবে এই প্ররোচনা দানকারী এবং কার্য সম্পাদনকারী উভয়ই কী হবে, এই একই অপরাধের জন্য দণ্ডিত হবেন। এখন দেখেন একজন ব্যক্তিকে কি করলো, বল প্রয়োগ করলো বা বাধা দানের জন্য, তার কাছে একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তি বাধা দান করে বল প্রয়োগ করে নেওয়ার জন্য প্ররোচনা দিল। এই বাধা দান করতে গিয়ে যে যাকে প্ররোচনা দিল এবং যে কার্যটা সম্পাদন করলো তার যদি জানা থাকে, সে এই কাজটা করতে গিয়ে কি করবে, আঘাত প্রদান করতে পারে, আঘাত প্রদানের সম্ভাবনা আছে বা আঘাত প্রদান হইতে পারে। এইটা যদি প্ররোচনা দানকারী ব্যক্তির যদি জানা থাকে, সেই ক্ষেত্রে এই প্ররোচনা দানকারী এবং যে কার্যটা সম্পাদন করেছে উভয়ই কী হবে, আপনার সম্মিলিতভাবে উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা গেল আপনার 12 ধারা। আর 13 ধারাতে দেখেন যে ভিন্ন পরিণতি যদি জানা থাকে, এই 12 আর 13 লিটারালি কিন্তু একদম সেম কথাই বলা হচ্ছে, ঠিক আছে। ভিন্ন পরিণতি যদি জানা থাকে, যেমন ধরেন একজন ব্যক্তিকে আঘাত প্রদান করলো, আঘাত প্রদান করার পরে মানে আঘাত প্রদান করার জন্য প্ররোচনা দিল, সেই ব্যক্তি তাকে কি করলো, আঘাত প্রদান করলো এবং আঘাত প্রদানে সেই ব্যক্তি মারা গেল। এই মারা যাওয়ার বিষয়টা এখন যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে সে যদি জানে যে তার আঘাত দিলে সেই ব্যক্তি মারা যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই প্ররোচনা দানকারী এবং যে প্ররোচনা অনুযায়ী কার্যটা সম্পাদন করেছে সেই ব্যক্তি উভয়ই কী হবে, সমানভাবে ওই মৃত্যুর জন্য দায়ী হবে। এখন দুইটা ক্ষেত্রেই বোঝাচ্ছে যে যদি এই যে ব্যক্তি আপনার প্ররোচনা দিয়েছে এবং যে ব্যক্তি কার্য সম্পাদন করেছে সেই ব্যক্তি যদি জানে বা ওই কার্যটার ফলাফল কি হবে বা সম্ভাব্য ফলাফল কি, এই সম্ভাব্য ফলাফলের ক্ষেত্রে 12 ধারাতে বলতেছে যে আপনার সম্মিলিতভাবে প্ররোচনা দানকারী এবং কার্য সম্পাদনকারী উভয়ই কী হবে, দণ্ডিত হবে। 12 ধারায় আপনার দেখবেন যে সম্ভাব্য ফলাফল। আর 13 ধারার মূল কথা হলো যে আপনার পরিণতি যদি জানা থাকে, ভিন্ন পরিণতি যদি জানা থাকে, তাহলে এই যে দুইটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটাই মূল পয়েন্ট, সেটা হলো যে এই সম্ভাব্য ফলাফল যদি 12 ধারাতে আসে, সেক্ষেত্রে যদি কার্যটির সম্ভাব্য ফলাফল হয়, সেক্ষেত্রে প্ররোচনা দানকারী এবং কার্য সম্পাদনকারী উভয়ই কী হবে, সম্মিলিতভাবে দণ্ডিত হবেন। তারপরে দেখেন আর 13 ধারাতে বলতেছে যদি ভিন্ন পরিণতি যদি জানা থাকে তাহলেও কি হবে, প্ররোচনা দানকারী এবং কার্য সম্পাদনকারী উভয়ই সমানভাবে দণ্ডিত হবেন। সুমন কি বুঝতে পারছো? ভাই আমার এই বইতে 13 ধারায় বলছে যে
যে কার্য সংগঠনের জন্য অপসহায়তা করা হয়েছে সেই একই কার্য সংঘটিত হয়েছে, কিন্তু যে ফলাফলের জন্য অপসহায়তা করা হয়েছে উক্ত অপসহায়তা সেই ফলাফল নয়, যদি ভিন্ন ফলাফল হয় তার জন্য দায়ী থাকবে। কিন্তু আমি যে কাজের জন্য অপসহায়তা করছি সেটার জন্য তো দায়ী থাকবো, কিন্তু যদি আমি যে কাজের জন্য অপসহায়তা করছি এই ফলাফল না হয় যদি কোনো ভিন্ন ফলাফল হয় তাহলেও আমি দায়ী থাকবো। এরকমই কিছু ভাই। ভিন্ন ফলাফল, এখন একজন ব্যক্তি ধরো অসুস্থ, ঠিক আছে, অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় দেখো, আমি আরেকটু ক্লিয়ার করে বলতেছি, লোকমান ভাই ধরো যে অসুস্থ, তা লোকমান ভাই অসুস্থ, তুমি মিরাজরে কি করলা, প্ররোচনা দিলা যে লোকমানের গুরুতর আঘাত করার জন্য। এখন কথা হলো যে লোকমান ভাই যে অসুস্থ এটা মিরাজ জানে না, তুমি জানো যে লোকমান তো অসুস্থ, তাকে যদি গুরুতর আঘাত দেওয়া হয় তাহলে তার মৃত্যুর সম্ভাবনা 99%, মানে 99% তার মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা মিরাজ জানে না, তুমি জানো, ঠিক আছে, তুমি জানো। তো এখন এই ক্ষেত্রে তুমি জানে তাহলে আঘাত দিতে বলতেছো, এখন তুমি জানার পরে যদি তাকে আঘাত দিতে বলে, এখন তুমি প্ররোচনা দিছো কোনটার জন্য, গুরুতর আঘাতের জন্য। তো এখন ফলাফল কি হইল, ভিন্ন পরিণতি কি হইল, লোকমান ভাই মারা গেল, মৃত্যু হইল। এই যে পরিণতিটা তুমি জানো, আগে থেকে জানতা যে লোকমানরে যদি গুরুতর আঘাত প্রদান করা হয় তাহলে সে মারা যাইতে পারে, কিন্তু এটা মিরাজ জানে না। সেই ক্ষেত্রে মিরাজ কি করলো, তারে গুরুতর আঘাত প্রদান করলো। এখন তুমি এটা জানো, এই ভিন্ন পরিণতি তুমি যখন জানতে পারবা, আগে থেকেই জানতে পারবা বা অনুমান করতে পারবা, সেটা হলো কি, তুমি তাহলে এই খুনের জন্য দায়ী হবা। যদিও তুমি প্ররোচনা দিয়েছিলে কিসের জন্য, গুরুতর আঘাতের জন্য। আর 12 ধারাতে বলতেছে যে কাজের সম্ভাব্য ফলাফল, এই কাজের যখন সম্ভাব্য ফলাফল হবে তখন কি হবা, সম্ভাব্য ফলাফল যখন হবে তখনও তুমি এই সম্ভাব্য যে অপরাধ হবে, যেমন ধরো যে একজন ব্যক্তিকে তুমি বাধা দিলা, ঠিক আছে, একজন ব্যক্তিকে তুমি বাধা প্রদান করলা, বাধা প্রদান করতে গিয়ে যে ব্যক্তি, যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, এই তুমি সুমন কি করলা, মিরাজরে প্ররোচনা দিলা এইভাবে যে ওই লোকমান ভাইয়ের কাছে কি আছে, কিছু টাকা আছে, তার কাছ থেকে বাধা দিয়ে তাকে আটক করে ওই টাকাগুলো ছিনায় নেওয়ার জন্য। দেখুন এই যে এই টাকা তার কাছে ছিনায় নিতে গেলে তাকে যে একটু আঘাত প্রদান করতে হবে, এটা তো তার এই ছিনায় নেওয়া বা তার কাছ থেকে টাকা নেওয়া এটা তো সম্ভব একটা ফলাফল না। এই যখন একটা কাজের যখন সম্ভাব্য ফলাফল হবে, সম্ভাব্য ফলাফল হলে তখন তুমি এই সম্ভাব্য ফল তাহলে আঘাত প্রদান এবং টাকা ছিনায় নাও দুইটার জন্য দায়ী হবা, ঠিক আছে। এইটা গেলো 12 আর 13। আর 11 ধারা বলতে যদি মানে যে কাজের জন্য তুমি প্ররোচনা দিলা এই কাজ ব্যতীত ভিন্ন কোনো স্বতন্ত্র কোনো অপরাধের জন্য যদি যে অপরাধের জন্য তুমি প্ররোচনা দিয়েছো সেই অপরাধ ব্যতীত স্বতন্ত্র কোনো অপরাধ যদি হয় সেই ক্ষেত্রে তুমি দায়ী হবে না, মানে স্বতন্ত্র যদি অপরাধ হয়, যেমন একজনের বাসায় তুমি আগুন ধরাই দিতে বলছো, সে আগুন ধরাই দিছে, আগুন ধরাই দেওয়া এবং সে চুরি করে নিয়ে আইছে, এই চুরি করাটা হলো কি এই সম্ভাব্য ফলাফল না, পরিণতি জানেও না। মানে তুমি যে সুমন মিরাজরে প্ররোচনা দিছো লোকমান ভাইয়ের বাসায় আগুন ধরাই দেওয়ার জন্য, এখন মিরাজে লোকমান ভাইয়ের বাসায় আগুন ধরাই দেবে এবং তার বাসা থেকে চুরি করে নিয়ে আসবে, এরকম কোনো বিষয় তুমি জানতা না। এই চুরি করাটা হলো কি স্বতন্ত্র অপরাধ, এই স্বতন্ত্র অপরাধের ক্ষেত্রে তুমি দায়ী হবে না। তবে যদি এই আগুন ধরানোর সাথে যদি সম্ভাব্য ফলাফল হয়, যেমন আগুন ধরায় দিয়েছে, ঘরের মধ্যে লোক ছিল, সেই লোকটা মারা গেছে, পুড়ে মারা গেছে, তাহলে এই যে মারা যাওয়াটা হলো কি সম্ভাব্য ফলাফল, ঠিক আছে। এবং তুমি যদি এটা জানো যে ওই ঘরের মধ্যে লোকমান আছে, লোকমানের পরিবার আছে, ওই ঘরের মধ্যে আগুন ধরায় দিলে তারা বের হইতে পারবে না, তারা মারা যাবে, এটা 13 ধারাতে বলতেছে, 113 ধারাতে, যে এই সম্ভাব্য ফলাফলটা যদি জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই মারা যাওয়া এবং আগুন ধরানো উভয় অপরাধের জন্যই তুমি দায়ী হবা, ঠিক আছে। তাহলে 3টা জিনিস দেখেন, 112, 111, 113। 111তেও বলতেছে যে স্বতন্ত্র কোনো অপরাধ যদি করে থাকে, প্ররোচনা যেটা দেওয়া হয়েছে সেটা অপরাধ না কইরা স্বতন্ত্র যদি কোনো অপরাধ করে থাকে সেই ক্ষেত্রে আসবে কোনটা, সেই ক্ষেত্রে মানে এই স্বতন্ত্র অপরাধের জন্য যে প্ররোচনা দিতে সে দায়ী হবে না।
কিন্তু যদি ওই কাজের যদি মানে সম্ভাব্য ফলাফল হয় তাহলে দায়ী হবে। আর যদি ভিন্ন পরিণতি যদি জানা থাকে, 113 ধারাতে যদি ভিন্ন পরিণতি যদি জানা থাকে তাহলে হবে দায়ী। ঠিক আছে, ক্লিয়ার হয়েছ মিরাজ, সুমন? বুঝছি ভাই, বুঝতে পারছি, ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে এই 107 থেকে 119 ধারা পর্যন্ত? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা আজকে 120 ধারাতে চলে যাব। ঠিক আছে, 120-এর কতে চলে যাব। 120-এর ক থেকে পড়ানো স্টার্ট করব। এখন 120-এর কতে আপনাদের সবার কাছে আছে না, ব্যারেক্ট আছে না? ব্যারেক্ট রাখবেন অথবা Yes, sir, খাতা কলম আছে। রাখবেন। ঠিক আছে, আছে। ব্যারেক্ট রাখবেন অথবা খাতা কলম রাখবেন। এখন এই যে আগামী 20 তারিখে 28 তারিখে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা। ঠিক আছে, আগামী 28 তারিখে বার কাউন্সিলের কি পরীক্ষা? লিখিত পরীক্ষা। আপনাদের এই শুভাকাঙ্ক্ষী। আগামী 22 বলতে সামনের মাসের? না, আগামী 28 তারিখে, আগামী 28 তারিখে ও সরি সরি। লিখিত পরীক্ষা। আপনাদেরই শুভাকাঙ্ক্ষী, আপনাদেরই ভাই, আপনাদেরই সহপাঠী, তাদের পরীক্ষা, তাদের জন্য দোয়া রাখবেন। আমাদের এখান থেকে কি কেউ পরীক্ষা দিবে? আমাদের এই ব্যাচ থেকে জি। আমাদের ব্যাচটা তো পিলি ব্যাচ। আমার যে লিখিত ব্যাচ আছে তাহলে তো এখান থেকে তাহলে ওদের লিখিত ব্যাচে নিয়ে নিতাম। এখানে কেউ নাই, যা আছে লিখিত ব্যাচে আছে। ও আচ্ছা আচ্ছা। জি, এখন দেখেন 120 ধারার কতে বলতেছে ষড়যন্ত্র, ক্রিমিনাল, অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পাইরেসি, ক্রিমিনাল কনস্পাইরেসি। এখন দেখেন 2 বা ততোধিক ব্যক্তি, 2 বা 14-15 এগুলো কি পড়বো না? 14-15-16। হ্যাঁ, ওইগুলো তো গতদিন আলোচনা করেছি। এখন আজকে যেটা হলো যে যার যেখানে সমস্যা ছিল সেইটা আর কি সমাধান করা হইলো। ঠিক আছে, দেখেন 2 বা ততোধিক ব্যক্তির সম্মতি সহকারে কোনো কার্য সম্পাদন যদি করে থাকে, যদি কোনো কার্য সম্পাদন করে থাকে কি মূলকভাবে কোনো ব্যক্তিকে কি করার জন্য, ক্ষতি করার জন্য বা কোনো অপরাধ সংগঠনের জন্য, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কি ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। এখন দেখেন এই অপরাধমূলক ষড়যন্ত্র হইতে হইলে যেই কাজের জন্য ষড়যন্ত্র করা হয় এই কাজটা হওয়া বাধ্যতামূলক না, এই কাজটা হওয়া বাধ্যতামূলক না। ঠিক আছে, এই যখন ষড়যন্ত্র থাকবে, যখন ষড়যন্ত্র করা হবে, এই ষড়যন্ত্র হইলেই কি হবে? তাকে দণ্ডিত করা যাবে। এখন দেখেন তাহলে এই যে ক্রিমিনাল কনস্পাইরেসি, এটা হলো স্বতন্ত্র একটা অপরাধ। স্বতন্ত্র অপরাধ এই কারণেই যে এইটা কেউ যদি ষড়যন্ত্র করে থাকে তাহলে তাকে কি করা যাবে? শাস্তি প্রদান করা যাবে। এই শাস্তি প্রদান করা যাবে বলে এটা হলো কি স্বতন্ত্র একটা অপরাধ হইল। এখন দেখেন কমন ইন্টেনশন কিন্তু কোনো স্বতন্ত্র কোনো অপরাধ না। কেউ যদি কমন ইন্টেনশন রাখে তাহলে কিন্তু তাকে শাস্তি প্রদান করা যাবে না। কিন্তু কেউ যদি বা কোনো ব্যক্তি যদি কী হয় অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে, এই অপরাধমূলক ষড়যন্ত্রের ফলে কোনো কার্য সংগঠন করুক বা না করুক, তাকে কি করা যাবে? দণ্ডিত করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাইলাম যে 120-এর কতে বলতেছে 2 বা ততোধিক ব্যক্তি, এই 2 বা ততোধিক ব্যক্তির উভয়ের সম্মতি সহকারে এবং এই কার্যটি সংগঠন হোক বা না হোক
যে ব্যক্তি আপনার এই ক্রিমিনাল কনস্পাইরেসির অংশগ্রহণ করবে বা এই ক্রিমিনাল কনস্পাইরেসির কী হবে, অংশ হবে, তাকে কি করা যাবে, শাস্তি প্রদান করা যাবে। এখন দেখেন এই ক্রিমিনাল কনস্পাইরেসি, এই অপরাধমূলক কি ষড়যন্ত্রের শাস্তি কি হবে। ক্রিমিনাল কনস্পাইরেসির শাস্তি আপনার দুইভাবে আমরা কি করব, করব দুইভাবে। একটা জিনিস দেখেন, 6 মাস বা অর্থদণ্ড বা উভয় দণ্ড, কিন্তু যদি এমন কোনো অপরাধের জন্য ষড়যন্ত্র করা হয় যেটির শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা কমপক্ষে 2 বছর কারাদণ্ড, তাহলে ষড়যন্ত্রকারী উক্ত শাস্তি পাবেন। এখন এই ষড়যন্ত্রের শাস্তিকে আমরা দুইভাবে ভাগ করে ফেলব, একটা 2 বছরের নিচে এবং 2 বছরের উপরে। এরকমের কোনো অপরাধের জন্য কি করলো, আপনার যদি অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে, ঠিক আছে, অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে, তাহলে তার শাস্তি আমরা কি করব, দুইভাবে ভাগ করব। আপনারা খাতায় একটা নোট নেন, ঠিক আছে, খাতায় একটা নোট নেন, খাতা বের করেছেন? আপনাদের সবার কাছে কি খাতা আছে? রেসপন্স করবেন। আছে। হ্যাঁ, আপনারা লেখেন, আমি যেটা বলি সেটা লেখেন, কারণ এইখান থেকে অনেকের কনফিউশন ক্রিয়েট হবে, এই জন্য আমি বলছি। দেখেন, লেখেন, আমি যেটা বলি, যদি কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে, আমি যেভাবে বলছি এভাবে লেখেন। যদি কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে, তাহলে তার শাস্তি হবে লিখেছেন? হ্যাঁ ভাই, দেখছি ভাই। হ্যাঁ, এখানে লেখেন, যে অপরাধের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়, যে অপরাধের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়, উক্ত অপরাধের শাস্তি যদি 2 বছরের বেশি হয়, উক্ত অপরাধের শাস্তি যদি 2 বছরের কম হয়, উক্ত অপরাধের শাস্তি যদি 2 বছরের কম হয়, যে অপরাধের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়, ওই অপরাধের শাস্তি যদি 2 বছরের কম হয়, এই 2 বছরের কম হয়, এটা দেওয়ার পরে একটা দাগ দেন, দাগ দিয়ে লেখেন 6 মাস বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 6 মাস বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তারপরে এই পর্যন্ত লিখেছেন? হ্যাঁ, লিখেছি। হ্যাঁ ভাই। হ্যাঁ, তারপরে লেখেন, যদি 2 বছরের বেশি হয়, 2 বছরের যদি বেশি হয়, উক্ত মানে যে অপরাধের জন্য ষড়যন্ত্র প্রদান করা হয়, উক্ত অপরাধের শাস্তি যদি 2 বছরের বেশি হয়, উক্ত অপরাধের শাস্তি যদি 2 বছরের বেশি হয়, তাহলে উক্ত শাস্তিটাই পাবে। এখন আমি এটা ব্যাখ্যা করতেছি। যেমন ধরেন, কোনো ব্যক্তি কি করলো, অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য 2 বা ততোধিক ব্যক্তি ষড়যন্ত্র করলো। এখন চুরি করার জন্য যদি অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে, তাহলে তার শাস্তি হবে কতদিন, 3 বছর। কোনো ব্যক্তি যদি জালিয়াতির জন্য যদি কি করে, অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে, ঠিক আছে, জালিয়াতি না, মিসচিপ আছে না, অনিষ্ট সাধন 425 ধারা দণ্ডবিধি, এই ধারাতে যদি কোনো ব্যক্তি কি করে থাকে, আপনার অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে, তাহলে তার শাস্তি হবে কতদিন, 6 মাস বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখন দেখেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে স্যার, একটা কথা, অর্থদণ্ডটা কি রকম হতে পারে, মানে অ্যামাউন্টটা? অর্থদণ্ডটা কিরকম হবে, আমরা 63 ধারাতে বলেছি, এটা 63 ধারাতে পড়েছি, ওইখানে বলা হচ্ছে যে অর্থদণ্ড নির্দিষ্ট নেই, তবে অত্যাধিক হবে না।
অর্থদণ্ড নির্দিষ্ট না, তবে অত্যাধিক হবে না। মানে একটা ব্যালেন্স থাকবে, সামঞ্জস্যপূর্ণ থাকবে। একজন ব্যক্তি চুরি করলো, তাই চুরি করার জন্য তাকে তো আপনি 5 কোটি টাকা অর্থদণ্ড ধরতে পারেন না। একজন ব্যক্তি 5 কোটি টাকা কি আর চুরি করবে সে? না, মানে চুরি করার জন্য একজন ব্যক্তি চুরি করলো, তাকে 5 কোটি টাকা অর্থদণ্ড প্রদান তো করা যায় না। এই জন্য বলা হচ্ছে যে ওই অপরাধের সাথে এবং তার অপরাধের ঘনত্ব এবং অপরাধের যে মাত্রা আছে, মাত্রার সাথে সামঞ্জস্য রেখে অর্থদণ্ড নির্ধারণ করতে হয়। ঠিক আছে, কিন্তু অর্থদণ্ড নির্দিষ্ট নয়, কিন্তু অর্থদণ্ড অত্যাধিক হবে না। এটা বলা আছে 63 ধারাতে, দণ্ডবিধির 63 ধারাতে। হ্যাঁ, তাহলে দেখেন, যে অপরাধের জন্য আপনার ষড়যন্ত্র করা হবে সেই অপরাধ, যেমন চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, বলপূর্বক গ্রহণ হইতে পারে, বা আপনার অনিষ্ট সাধন হইতে পারে, তারপর আপনার কাউকে আঘাত করা হইতে পারে, গুরুতর আঘাত করা হইতে পারে। ঠিক আছে, যে অপরাধের জন্য আপনার অপরাধমূলক ষড়যন্ত্র প্রদান করা হোক না কেন, এটার শাস্তি হবে কত? যদি ওই অপরাধের শাস্তি 2 বছরের যদি বেশি হয়, তাহলে ওই 2 বছরের বেশি শাস্তি সে কী করবে? পাবে বা ভোগ করবে। আর যদি 2 বছরের কম হয়, 2 বছরের কম হলে এখানে আপনার 6 মাস বা অর্থদণ্ড বা উভয়দণ্ড, এইটা কিন্তু আপনার নির্দিষ্ট। 2 বছরের কম যখনই হবে তখনই হবে কি 6 মাস কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। এটা বুঝতে পারেন না এরকমের কেউ আছেন? যদি কেউ থেকে থাকেন তাহলে বলেন, বুঝতে পারেন না এরকমের কেউ? এনিওয়ান? আচ্ছা স্যার, 2 বছরের যদি কম হয় তাহলে হচ্ছে 6 মাস শাস্তি, আর 2 বছরের অধিক হলে 109-এর মতো হবে। হ্যাঁ, আপনি সাধারণত এটা আপনি বুঝতে পারেন, এটা আপনি এইভাবে বুঝতে পারেন, কারণ এখানে 109-এর কিছুটা ইয়ে আছে। কারণ হ্যাঁ হ্যাঁ, আপনার 102-এর 120-এর খতে আপনার অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির যে বিধান আছে, এটা আপনার কি হবে? এমন কোনো অপরাধের জন্য যদি ষড়যন্ত্র প্রদান করে থাকে, তাহলে ওই অপরাধের শাস্তি যদি 2 বছরের বেশি হয়, তাহলে ওই যে অপরাধের জন্য আপনার ষড়যন্ত্র করবে ওই অপরাধের শাস্তিটাই সে পাবে। ঠিক আছে, যেমন ধরুন কোনো ব্যক্তি যদি আপনার কি করে, কোনো আপনার তাঁবু, ঘর, এইসব জায়গা চুরির জন্য যদি কোনো ব্যক্তি যদি আপনার ষড়যন্ত্র করে থাকে, তাহলে তার শাস্তি হবে 7 বছর। কারণ তাঁবুতে, ঘরে, এইসব জায়গা চুরি করলে এর শাস্তি হলো 7 বছর। ঠিক আছে, আর নর্মালকে যে এটাতে এত বেশি কেন? ঘরে চুরি করা বা একজনের ঘরে ঢুকে চুরি করা, এটা একটু মারাত্মক প্রকৃতির অপরাধ বলে এই জন্য। আর নর্মালি কোনো চুরি টুরি যদি করে থাকে, তাহলে সেটা হবে আপনার 3 বছর কারাদণ্ড হবে। ঠিক আছে, 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এখন দেখেন, আপনাদের আরেকটা জেনারেল একটা বিষয় আমি বলি। এই যে অনেক সময় আপনারা যখন কোর্টে থাকবেন, কোর্টে যখন মামলা লিখবেন না বা মামলা করবেন না, তখন কিন্তু আপনার এই মামলার যে ধারাগুলো দিবেন না, তখন কিন্তু যেই ধারাতে অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে ওই ধারা আপনার উল্লেখ করা লাগবে না। যেই ধারাতে আপনার অপরাধের শাস্তির কথা বলা আছে, সেই ধারাতে আপনারা কি করবেন? সেই ধারাটা দিয়ে আপনারা মামলা দায়ের করবেন বা মামলা করবেন। ঠিক আছে, এখন দেখেন, আবার বলেন কথাটা, আমি নেট বাফারিং এর জন্য শুনতে পারিনি। হ্যাঁ, আপনারা যখন কোর্টে যখন প্র্যাকটিস করবেন, তখন ধরেন কোনো ব্যক্তি যদি চুরি করে, ঠিক আছে, কোনো ব্যক্তি চুরি করেছে, এই চুরি করার জন্য পরে পরে যার বাসা থেকে চুরি করেছে সেই ব্যক্তি আপনার কাছে এসে মামলা করতে, তখন চুরির সংজ্ঞা দেওয়া আছে 368 ধারাতে, আর চুরির শাস্তির কথা বলা আছে 379 ধারাতে। এখন যখন আপনি মামলা লিখবেন, 378 না ভাই? হ্যাঁ, 378 না চুরি? 378 ধারাতে চুরির সংজ্ঞা দেওয়া আছে, আর 379-তে বলা আছে আপনার চুরির শাস্তি। হ্যাঁ, এখন যখন আপনি মামলা লিখবেন, তখন কিন্তু এই যে ধারাতে সংজ্ঞা দেওয়া আছে, এই ধারা আপনার দেওয়া লাগবে না। এই ধারায় মামলা আপনি করতে পারবেন না। মামলা করবেন কই ধারাতে? যেই ধারাতে ওই অপরাধের শাস্তির কথা বলা আছে। তাহলে আপনার
তখন কোন ধারা আসবে? তখন আসবে আপনার 379 ধারা। ঠিক আছে, যেই ধারায় অপরাধকে সংজ্ঞায়িত করা হয় সেই ধারাতে চার্জ গঠন হয় না। যেই ধারাতে আপনার অপরাধকে ওই অপরাধের শাস্তির কথা বলা হয় সেই ধারাতে কি হয়? চার্জ গঠন হয়। ক্লিয়ার হয়েছেন? এটা বেসিক থেকে আর কি বললাম, আপনারা ফিউচারে কাজে দিবে, করবেন। হ্যাঁ, তারপরে দেখেন আপনারা এই যে 120-এর ক ধারা এবং 34 ধারার মধ্যে পার্থক্য আপনারা বের করবেন। আপনারা এই 100 কতর মধ্যে 120-এর ক এবং 34 ধারার মধ্যে পার্থক্য আপনারা বের করবেন। আপনারা নিজেরা লিখবেন, লিখে গ্রুপে ছবি দিবেন। হ্যাঁ, তারপরে চলে যাব 121 ধারা থেকে। ঠিক আছে, 121 ধারা থেকে এখানে এই 121 ধারা থেকে আপনার খুব বেশি বোঝার কোনো বিষয় নাই। এটা আপনার শাস্তির কথা, এটা আপনার মুখস্থ রাখতে হবে এবং বুঝতে হবে। দেখেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণার সহায়তার শাস্তি। কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে বা যুদ্ধ ঘোষণার জন্য সহায়তা প্রদান করে, তাহলে তার শাস্তি হবে কত? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। ঠিক আছে, এটা গেল আপনার 121 ধারা। 1 মিনিট একটু হোল্ড করেন, আপনারা 1 মিনিট লাইনে থাকেন। হ্যাঁ, ইমেল দিছিস কি? হ্যাঁ, ইমেল দিছিস? ওই যে ডাউল আর হলো মাছের মাথাটাতে দিয়ে ঘন্ট, আর হলো ওই এমনি মনে হয় যে শাক ভাজি আর ডিম ভাজি। 3 মাসে কয়টা? হ্যাঁ, কয়টা দিছে ডিম? 4টা মনে হয় ভাজি করছো। ইহর হ্যাঁ,